আর কিছুক্ষণ পরেই মানববন্ধন শেষ হবে। অন্তত 3টি সংসদীয় আসন থেকে মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ রাজপথের কর্মসূচির খবর পাওয়া গেছে। 19 দিন আগে বিএনপি যখন 237 আসনে মনোনয়ন ঘোষণা করে, তারপর থেকে প্রায় প্রতিদিনই এমন খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মনোনয়নে কোথাও দ্বন্দ্ব, কোথাও এই দ্বন্দ্ব গড়িয়েছে সহিংসতায়, কোথাও ঘটেছে মৃত্যু, ঘন্টার পর ঘন্টা রাজপথ দখল করে আন্দোলন ভোগান্তি বাড়িয়েছে মানুষের জীবনে। প্রশ্ন উঠেছে, দলীয় মনোনয়নের দ্বন্দ্বের প্রভাব কেন পড়বে জনসাধারণের উপর? ভোটের ট্রেনের আজকের পর্ব কথা বলবো এই নেই। শিরোনাম মনোনয়নের আপনার শখ। এই আলোচনাকে সম্প্রসারিত করতে থাকবেন বিএনপি ও জামাতের 2 শীর্ষ নেতা। থাকবে এই নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া। আর পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। শুরুতেই ছোট করে এই মনোনয়ন দ্বন্দ্ব নিয়ে কিছু তথ্যচিত্র দেখে নিয়ে আমরা দেখছি যে অন্তত 50টি আসনে বিএনপির মনোনয়নে অসন্তোষের খবর পাওয়া গেছে। এগুলো পত্রিকায় খবর হয়েছে। আমরা যেটি দেখছি যে প্রায় প্রতিটি বিভাগ বলতে সবথেকে বেশি সংঘাতের খবর পাওয়া গেছে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ বিভাগ থেকে। আমরা দেখছি নাটোর 1, মুন্সিগঞ্জ 1, ঢাকা 18, ময়মনসিংহ 3, ফেনী 2, চট্টগ্রাম 4, কুষ্টিয়া 4, মাগুরা 2, টাঙ্গাইল 3, নেত্রকোনা 5, ব্রাহ্মণবাড়িয়া 4, চট্টগ্রাম 5, মাদারীপুর 1, সিরাজগঞ্জ 3, নরসিংদী 4। এই আসনগুলো থেকে আসলে মনোনয়ন নিয়ে যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের খবরগুলো হয়েছে। এবং মুন্সিগঞ্জ 1 এবং ময়মনসিংহ 3-এ এই যে এই মনোনয়ন নিয়ে যে দ্বন্দ্ব, সেটি সহিংসতায় রূপ নিয়েছে এবং এতে কিন্তু এই দলীয় নেতাকর্মীদের প্রাণ ঝরার খবরও কিন্তু পাওয়া গেছে। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজ মনোনয়নে আপনার সক্রিয় নামের এই আলোচনাকে সম্প্রসারিত করতে ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এবং গুলশান থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আজকের এই ভোটের ট্রেন। আমরা শুরুতে গুলশান থেকে যুক্ত হওয়া এবং বিএনপির এই আসছে নির্বাচনের কি বলবো ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি নিজেও একজন প্রার্থী। এই যে বেশ আগেই এক ধরনের পার্লামেন্টারি বোর্ড এবং যেই আনুষ্ঠানিকতাগুলো দেখা যায় মনোনয়নের আগে, সেই আনুষ্ঠানিকতার চেয়ে প্রার্থী ঘোষণার দিকের এই ব্যাপারটি বেশ আলোচিত হয়েছে। অনেকে সাধুবাদ জানিয়েছে, ভালো বলেছেন যে বিএনপি নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু এর মধ্যে এই যে বিভিন্ন জায়গায়, আজকেও 3টা জায়গায় আমরা দেখলাম যে এই মনোনয়ন নিয়ে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ, এই চিত্রগুলো দেখা যাচ্ছে। এগুলো বিএনপি কিভাবে সামাল দিচ্ছে বা কিভাবে দেখছে, মনি ভাই? আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক শ্রোতা যারা আছেন আজকের এই স্টুডিওতে, যারা এই অনুষ্ঠান দেখবেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, সর্ববৃহৎ দল। এই দলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যাওয়ার একটা স্লোগান আছে। এর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা জায়গায় মানুষের ছড়াছড়ি এবং মানুষের আস্থা বিএনপিতে। এই দেশে মানুষ বিএনপিকে ভালোবাসে বলেই গত 17 বছরে এত নিষ্পেষণ, এত নিপীড়ন, এত নির্যাতনের পরে আয়নাঘর, টর্চার সেল, গুম, খুন, হত্যা, মানে সব কিছু মিলিয়ে এত ছাপিয়ে তারপরেও মানুষ বিএনপির কাছেই থেকেছে, বিএনপি ছেড়ে যায়নি। এইরকম গত 17 বছরে আন্দোলনে পরীক্ষিত একটি দল একটা মহিরুহু বা একটা বিরাট গাছে পরিণত হয়েছে সমগ্র দেশে। তো বিএনপিতে সকল সিটে মানে মনোনয়ন প্রত্যাশী একাধিক থাকাটাই স্বাভাবিক। যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা দলটা খুবই দুর্বল দল, সবল দল না। আমরা যে শক্তিশালী দল, মানুষের ভালোবাসার দল এবং মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে। কাজেই এই বিএনপির কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমর্থক, শুভানুধ্যায়ী এবং নেতাকর্মীরা আছেন। কাজেই প্রত্যেকটা জায়গায় এইখানে প্রতিযোগিতা থাকতেই পারে এবং থাকাটাই স্বাভাবিক। 300 সিটেই প্রতিযোগিতাটা থাকাটা বিএনপির মধ্যে অত্যন্ত স্বাভাবিক বলে আমি মনে করি।
এটাই হলো প্রতিযোগিতা। কিন্তু এটাই যে কিন্তু মনি ভাই, এই যে প্রতিযোগিতা, দলীয় যে প্রতিযোগিতা, নেতা হবার যে প্রতিযোগিতা, এটা তো সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে। কখনো রাজপথে যেই প্রতিবাদগুলো হচ্ছে, ক্ষোভ বিক্ষোভগুলো, এগুলো বেশিরভাগই তো রাজপথে হয়েছে, মানে সেটা কি যৌক্তিক? বিষয়টা হলো এরকমের, স্বাধীনতার আজকের এই 54 বছরে আমরা প্রতিবাদ কিভাবে করেছি, আমাদের দেশে প্রতিবাদের ভাষা কিভাবে প্রতিবাদ হয়েছে। আমেরিকায় যান, তারা একটা সেমিনার হল ঘরের মধ্যে মিটিং করে, আমাদের মিটিং করতে খোলা আকাশে সোহরাওয়ার্দী উদ্যানে লোক বেশি দেখাতে হয়। তারা 500 লোক 1000 লোকের মধ্যে মিটিং করে, সেই মিটিংটা সরিয়ে দেয় ইথারে, এবং সেই মিটিংয়ের ভিত্তিতে তারা প্রেসিডেন্ট নির্বাচন করে ও দেশের মানুষের 35 কোটি মানুষের দেশে। আর আমাদের দেশে 18 কোটি মানুষের দেশে আমাদের 10 লক্ষ লোক 5 লক্ষ লোক একত্রিত করে পল্টন ময়দানে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে কী ধরেন মানিক মিয়া বিরুদ্ধে এটা দেখাইয়া আমাদের মানুষের করতে হয়, মানে মানুষকে কনভিন্স করতে হয়। এটা হলো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এবং এইটা বিগত দিনে প্রথম থেকে আপনার মনে আছে 276 দিন হরতাল, এই দেশে হরতাল হয়েছে 276 দিন, একটা বছরের 1 বছর হরতাল হয়েছে গভর্নমেন্টের 5 বছরের মধ্যে। কাজে এইটা হলো আমাদের এই কৃষ্টির মধ্যে ঢুকে গেছে, কালচারের মধ্যে ঢুকে গেছে। এটা গ্রাজুয়ালি বেরিয়ে আসতেছে। মানুষ এটা প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ করে আমার ভাষাটাকে আপনার কান পর্যন্ত পৌঁছাবার জন্য আমার বেদনাটাকে, আপনার ক্ষোভকে, সেটার মানুষ মনে করে এটা রাস্তায় ব্যারিকেড যদি জি মনি ভাই থাকেন আমাদের সঙ্গে। আপনার কাছে আবারও যাব মনি ভাই। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। আতিকুর ভাই, আপনি একই সঙ্গে ঢাকার একটি আসন থেকে জামাতের নেতা, যেই কারণে জামাতের প্রতীকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা যেটি দেখছি যে 5 আগস্টের পরে জামাতের এক ধরনের একটা উত্থান, এর পেছনে রাজনীতির যে ইতিহাস সেখানে বেশ ব্যতিক্রম, এটা অনেক বিশ্লেষকই এভাবে মত দিচ্ছেন। কিন্তু জামাত যেখানে একটা সুশৃঙ্খল দল দাবি করে, আমি সমকালের 6 নভেম্বর প্রকাশিত একটি সংবাদের শিরোনাম একটু পড়ে আপনাকে শোনাতে চাই, যে জামাতেও প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ, বিরোধ 4টি জায়গায় প্রকাশ্যে এবং অন্তত 4টিতে অপ্রকাশ্যে। এই 4টি প্রকাশের মধ্যে আছে পাবনা 5, ময়মনসিংহ 6, কুমিল্লা 7 এবং কুমিল্লার আরও বাকি 2টা আসনে অসন্তোষের কথা বলা হচ্ছে। এবং এই সমস্ত জায়গায় প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে এবং বিক্ষোভও করা হয়েছে। তাহলে যেটি জামাত সবসময় বলে, একটু জোর গলায় বলে, আলোচনাও আছে, তাহলে জামাত তো আসলে গতানুগতিক রাজনৈতিক দল থেকে আলাদা কি? জামাতকে অতিরিক্তভাবে সুশৃঙ্খল দল বলার মানে কি আছে যখন এই ধরনের প্র্যাকটিস জামাতে দেখা যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আমাদের শুনছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, জামাত ইসলামী মোট 300 আসনে আমরা ইতিমধ্যে নমিনি ঘোষণা হয়েছে। এটি প্রাথমিকভাবে আমরা ঘোষণা করেছি, এখনও চূড়ান্তভাবে জামাত নমিনি ঘোষণা করেনি। এখন 300 আসনের মধ্যে আমরা বলবো না যে এখানে কিছুটা আমাদের হতে পারে। অনেক সময় আমরা যে জনমতটা যাচাই করে থাকি, এটি আমাদের জন্য খুব বেশি উল্লেখযোগ্য ঘটনা নয়, এটি বিচ্ছিন্ন ঘটনা। জামাত ইসলামী যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রার্থী বাছাই করে থাকে, আমরা কিন্তু একটা সিস্টেম আমাদের জামাত ইসলামীতে আছে। আমরা যারা যিনি যে আসন থেকে নমিনি হবেন, একটা মতামত সেখানে নেওয়া হয়। এখানে নেওয়ার পরে পার্লামেন্টারি বোর্ড জামাত সেটা চিন্তা ভাবনা করে থাকে, তারপরে একটা ডিসিশন ময়দানে যায়। আমরা মনে করি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটি ইতিমধ্যে জামাত এটি ওভারকাম করতে সক্ষম হবে। আশা করি চূড়ান্ত মনোনয়নের সময় এই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। এটা নিয়ে আমরা খুব বেশি হতাশ নই, যেহেতু মানুষের সংগঠন, আমাদের কিছু মানুষের প্রত্যাশা থাকতেই পারে, কিন্তু শেষ দিকে এসে জামাত ইসলামীর যে সাংগঠনিক সিদ্ধান্ত, আমরা মনে করি আমাদের জনশক্তিরা সে সিদ্ধান্তের প্রতি আনুগত্য করেই তারা সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটা খুব বড় করে আমরা দেখছি না। এটি কিছু ঘটনা ঘটেছে, আশা করি এই সময়ের ব্যবধানে নিরসন হয়ে সবাই ঐক্যবদ্ধভাবেই নির্বাচনী লড়াইয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বে। যে আতিক ভাই, আপনি থাকুন। আপনারা এটাকে বড় করে দেখছেন না, কিন্তু একই সঙ্গে দেখা যায় যে এগুলো নিয়ে আপনাদের নেতাদের মধ্যে অন্য দলের ব্যাপারে অনেক ক্ষেত্রে পত্রিকায় কিছুটা বাড়িয়েও লেখা হয়, অথবা ঘটনা যদি ঘটে সামান্য, এটাকে বড় করে দেখে জামাতের বিরোধ প্রমাণ করার চেষ্টা করা। দেখুন, জামাত ইসলামী যে সুশৃঙ্খল সংগঠন, এতগুলো আসনে আমরা অনেক আগ থেকে মনোনয়ন দিয়েছি। কেউ কি কোথাও রাস্তা অবরোধ করেছে, কিংবা আমরা কি জনগণের কোনো জানমালের ক্ষতি আমরা করেছি? হয়তো একটা অংশ জনশক্তি তাদের মধ্যে একটা প্রত্যাশা বিভিন্ন থাকতে পারে,
সেই জায়গা থেকে এটি হয়েছে। আশা করি আমরা সবাইকে অ্যাকোমোডেট করে নিয়েই আগামী নির্বাচনে জামাত ইসলামী তার দলের যে সাংগঠনিক শৃঙ্খলা সেটাকে অক্ষুণ্ণ রেখেই আমরা নির্বাচনে মাঠে কাজ করার সুযোগ আমরা পাবো। জি, আতিক ভাই থাকেন মনি ভাই। দর্শক, এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাব, সঙ্গে থাকুন আপনিও। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX স্ট্রং। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটে 10। আজ আমরা কথা বলছি মনোনয়নের আফটার শক শিরোনামে, এবং এখানে আমরা আলোচনা করছি দলগুলোর মনোনয়ন নিয়ে, ক্ষোভ বিক্ষোভ এবং এ নিয়ে দ্বন্দ্ব, এগুলো নিয়ে এবার আমরা তৃণমূল মানুষের মতামত জেনে আসতে চাই। কিশোরগঞ্জ থেকে তৃণমূল মানুষের মতামতটি পাঠিয়েছেন আমাদের সহকর্মী মশিউর কায়েস। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। ইতোমধ্যেই কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে বেশিরভাগ দল। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি 2টি আসন ফাঁকা রেখে 4টিতে চূড়ান্ত করেছে মনোনয়ন। তবে মনোনয়ন বঞ্চিতদের প্রায়শই দেখা যাচ্ছে নানা আন্দোলন কিংবা বিক্ষোভে জড়িয়ে পড়তে। এতে তৈরি হচ্ছে জনভোগান্তিও। এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, জানাবো ভোটের ট্রেনে। রাস্তাঘাটে যারা বিদ্রোহী যারা প্রার্থী থাকে তারা যদি আপনার ওই যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে তারা স্বতন্ত্রভাবে তারা দাঁড়াইতে পারে, তাদের এই অধিকার আছে। স্বতন্ত্র করলে তো আপনার দলের কমান মানলো না, তে তো নির্বাচনে আমরা গ্যাঞ্জাম আসবেই, গ্যাঞ্জাম হইবই, মারামারি হইব, দলাদলি কাটাকাটি হইব। আর দলের যারিতে সকল মিলিয়ে দলের একজন সাপোর্ট করা লাগবে, তার নির্বাচনী করতে হবে। ঢাকার থেকে দে মনোনয়নটা এরা আপনার পরামর্শ করে যদি মাঠে নামে, এদের যে লোক আছে, লোক তো অবশ্যই আছে নিচ থেকে উপর পর্যন্ত লোক আছে, এরা মনে করুন পরামর্শ করে ভালো প্রার্থী দেয় সবার ক্ষেত্রে রাজনীতির বিষয়টা আসবে, তাহলে আশা করা যায় যে ভালো হবে ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে ছিল তারাই পাওয়ার যোগ্য, তারা যখন না পাওয়া তখন তো একটু আন্দোলন করবে, কিন্তু করতে গিয়ে তো আমাদের দিকটাও চিন্তা করতে হবে যে সাধারণ পাবলিক কী করবে, কারণ ওরা তো এই নেতাদের কাছে জিম্মি হয়ে দিচ্ছে। কারণ এরা যে কোনো সময় হরতাল ডাক দেয়, অবরোধ করে দেয়, রাস্তা বন্ধ দেয়, যানজট বাড়াইয়া দেয়, দুর্ভোগ লাগাই দেয়। প্রত্যেক দিনই একটা না একটা জাম লাগেই। এখন আসলে এটা তো হেরা লক্ষ্য করে না বা চোখে দেখেও না। মানে এখন হেরা পারে আসলে বিষয়টা যারা পাইছে আর যারা পাইছে না এরা কার্যালয়ে গিয়ে আলাপ আলোচনা করে বিষয়টা মীমাংসা করতে, কিন্তু প্রতিদিনই একটা না একটা মিছিল আছে আর যানজট হইতেই আছে। স্বতন্ত্র তাকে যদি তারা দিই যে ভালো সব কিছু দিক যদি মিলাই যদি ভালো পাই তারে আমরা করতে। এটা ঠিক না, ওইটা দলে দিছে না তারে, ও দুদু বিক্ষোভ করে, তাহলে এটা ও নিজে বড় মনে করতে হবে। নিজে বড় মনে করলে চলবে না। দল যাকে মনোনয়ন দিছে তাদের কাছে যাও, আমাদের কেন অনাত্মক হয়রানি করে, আমরা তো ব্যবসা বাণিজ্য করতে পারি না। মনোনয়নের দাবিতে আন্দোলন কিংবা বিক্ষোভ, জনমনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সেই সাথে কিঞ্চিত শঙ্কাও। তারা বলছেন দ্রুত রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের সমঝোতা যদি সেরে নিতে পারে তবেই সম্ভব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। দর্শক, আমরা কথা বলছি মনোনয়নের আফটার শক এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি এবং জামাতের দুজন শীর্ষ নেতা। আমরা তাদের কাছে চলে যাচ্ছি আলোচনাকে তাদের কাছে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের স্টুডিওতে থাকা অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আপনাকে দিয়ে এবার শুরু করি। সেটা হলো যে এটা স্পষ্ট যে এই মানুষ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এবং আগেও চাইতো, হয়তো অভ্যুত্থান পরবর্তী সময় সেটি প্রকট হয়েছে যে রাস্তাঘাটের এই ধরনের আন্দোলন সংগ্রাম বা এই ধরনের ভোগান্তি থেকে পরিত্রাণ চায়, নতুন যুগের গণঅভ্যুত্থান পরবর্তী এক ধরনের রাজনীতি চায়। তো সেটা আসলে কীভাবে হবে? মানে যেটাই আমরা দেখি যে মানে সবাই কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি করেই প্রচারণা এগুলো করে যাচ্ছে। এখানে দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনার দলীয় আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, যদি সেই দ্বন্দ্ব মাঠে আসে এটা কখনো আমাদের জন্য কাম্য নয়। আমরা মনে করি যারা দলীয় মনোনয়ন পাবেন না তারা দলের সাথে কথা বলবেন, কিন্তু আপনি মনোনয়ন না পেয়ে আপনি হরতাল ডাকবেন, আপনি সংঘর্ষের ঘটনা ঘটাবেন, জনগণকে আপনি দুর্ভোগ তো এটি কখনো হতে পারে না। আরেকটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদেরকে দাবি আদায় করতে হয়, এবং দাবি আদায়ের জায়গাটাই হচ্ছে রাজপথ। তো আমরা মনে করি বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, রাজনৈতিক দলগুলো এখন তারা অনেক বিচার বিশ্লেষণ করছেন।
আমরা মনে করি যতটুকু আমাদের গণতান্ত্রিক রাইট দেশের স্বার্থে সেই পরিমাণে আমাদের রাজপথ দখল করে কর্মসূচি পালন করা প্রয়োজন যদি প্রয়োজন হয়। এর বাহিরে যখন তখন রাজপথে কর্মসূচি দেওয়া মানুষের ভোগান্তি তৈরি করে এটি মানুষ কখনো প্রত্যাশা করে না। মানুষ মনে করে সমস্যা যাই হোক আলাপ আলোচনা সেখানে হবে, দলের ক্ষেত্রে হোক পলিটিক্যাল ক্ষেত্রে হোক। আসলে আমাদের এই বাংলাদেশ আমরা স্বাধীনতার পরে আমরা কখনো আমরা ভালো পরিবেশ পাইনি, সর্ব অবস্থায় পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশন আমরা কিন্তু মোকাবেলা করেছি। তো আমরা মনে করি প্রত্যেক রাজনৈতিক দলকেই তাদের নিজেদের ভিতরে যেই ভুল বোঝাবুঝিগুলো আছে নিরসন করা প্রয়োজন এবং যাতে করে তাদের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব রাজপথে এসে জনগণের ভোগান্তি সৃষ্টি না হয় তাদেরকে সেই দলীয় তাদের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। কারণ যদি সেই নিয়ন্ত্রণটা আপনার দলের উপরে না থাকে তাহলে আপনি দল কিভাবে চালাবেন। আমরা মনে করি প্রত্যেকটা দলকেই তার অনেক কর্মী থাকতে পারে, চেইন অফ কমান্ড না থাকলে সেই দল কখনো সুশৃঙ্খল দল হতে পারে না। জি আতিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নুরুল ইসলাম মনি, আমরা তার কাছে একটু যাই। মনি ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে একই প্রশ্ন আমরা করছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার মনে হয়তো এই ধরনের একটা এক্সপেকটেশন হচ্ছে যে নতুন একটা রাজনীতি চাচ্ছে মানুষের মন থেকে। এইটা একটা প্রশ্ন, এই আমরা জনতার মতামত নিচ্ছিলাম, তারা এটা বলছে। আর একটা দিক হলো যে এই যে মনোনয়ন নিয়ে ক্ষোভের যে ঘটনাগুলো আসছে, মোটামুটি আপনাদের দলে আমরা বেশ দেখছি, এই জামাতেরও কয়েকটা খবর পাওয়া গেল, অন্যান্য দলেও এই ধরনের ব্যাপারগুলো হয়তো সামনে আসতেও পারে। তো এইগুলো কি চূড়ান্তভাবে নির্বাচনের আগে কি একটা মানে বড় ধরনের সহিংসতা বা বড় ধরনের একটা সংকট তৈরি করবে কি মনে হয়, বা আপনারা সামাল দিচ্ছেন কিভাবে এগুলো? প্রশ্নই ওঠে না, এটা কীভাবে হবে, এটা তো প্রশ্ন ওঠে না। এটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দল সুসংগঠিত এবং সমগ্র দেশে আপনি এই মানুষের মধ্যে এই দলের আস্থা, যে দলের প্রতি যে এবং গণতন্ত্রের প্রতি যে আস্থা, তার বহিঃপ্রকাশ আপনারা খুব অচিরেই দেখতে পাবেন। এগুলো আলোচনার মাধ্যমেই নিরসন হবে। আমরা তো 237টা আসনে আমাদের দল নমিনেশন দিয়েছে, তার মধ্যে যেসব জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে এটা আলাপ আলোচনার মাধ্যমে অথবা আমাদের নেতা তিনি তার সোর্স দিয়ে কাজ করছেন, সেই সব ইনফরমেশনের ভিত্তিতে এগুলো খুব অচিরেই নিরসন হয়ে যাবে এবং এতে জনভোগান্তি হওয়ার কোনো সুযোগ নেই। আর এটা বড় দল হিসেবে খুবই সঙ্গত কারণে মানুষের মধ্যে মানে এই প্রতিযোগিতা থাকবে। আর এটা থাকাটা ভালো, বিতর্ক থাকা ভালো, প্রতিযোগিতা থাকা ভালো, দলের বিকাশ হয়। তো সুতরাং এটা জনদুর্ভোগ হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এটা খুব অবশ্যই দেখবেন এটা নিরসন হয়ে গেছে। আমরা একটু ভিন্ন বিষয়ের আলোচনায়ও যাই। সেটা হলো যে আজকে আপনার দলের কয়েকজন নেতা মোটামুটি রাজনীতির মাঠে অনেক কথা বলেছেন। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে বিগত 10 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাতের দৃশ্যমান আন্দোলন দেখা যায়নি এবং তিনি এটা বলেছেন যে মোটামুটি এই যে গেল যে 25 বছর 2001 সাল থেকে 24 বছর, প্রথম 10 বছরের পর আর তাদের সাথে তেমন একটা সম্পর্ক ছিল না, বিশেষ করে এই 2008-এর পরে। মানে এই জামাতের এই যে সম্পর্কের বিষয়টা, এটা বিএনপির তাবুতে এখন আবার নতুন করে কেন আলোচনা হচ্ছে? আর সব ব্যাপারেই তো আলোচনা হতে পারে। আলোচনাটা যত বেশি হবে তত তো সমৃদ্ধ হবে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, না মানুষ সচেতন হবে এবং সমৃদ্ধ হবে। জামাত জামাত এই ধরনের আন্দোলন, জামাত বলেছে, নিজেরাই দাবি করে যে ছাত্র আন্দোলন যারা করেছে তখন ছাত্রলীগ সেজে আন্দোলন করেছে, তারা নিজেরা নিজেদের কথা বলে আন্দোলন করতে পারেনি, পরিবেশ পরিস্থিতি তাদের হয়তো বাধ্য করেছে এরকম পরিস্থিতি। আবার জামাতের সম্পর্কে আজকে যে কথা আছে, রাজনীতিতে একটা রিটোরিক থাকে, মানে বক্তব্য থাকে, সে বক্তব্য আজকে সকালে যেমন থাকে কালকে সকালে সেটা আবার পরিবর্তন হয়ে যায়, আবার কালকে যেটা থাকে সেটা পরশু দিন পরিবর্তন হতেই পারে, আলাপ আলোচনা। আর একটা কোশ্চেন থাকে পোলারাইজেশন বলে, যেটাকে সে পোলারাইজেশন রাজনীতিতে সবসময় হয়ে আসছে, হয়েতে থাকবে। নির্বাচনের দিন পর্যন্ত পোলারাইজেশন হবে, আবার নির্বাচনের পরের দিন থেকে আবার পোলারাইজেশনের কার্যক্রম শুরু হবে। তো কাজেই এই পোলারাইজেশনের কোশ্চেনে ধরেন আজকে আমি কি বললাম সেইটার সাথে কালকে হয়তো নাও মিলতে পারে, বা ওনারা কী বললেন তা না মিলতে পারে। যেমন ধরেন জামাত, অনেক কথাই তো বলা যায়, জামাত যেমন ধরেন তাহের সাহেব বলেছেন যে আমরা সরিয়ে আইন চালু করবো না, তা সরিয়ে আইন চালু না করলে জামাতের আর পরিশ্রম করে কী লাভ কী?
আবার বললেন হিজাব একটা ঐচ্ছিক ব্যাপার। কারণ এই জাতীয় কথাবার্তা আমি জানি না চূড়ান্তভাবে তারা কি বলবেন, তাদের তো নিশ্চয়ই একটা রিটরিক থাকবে। তারপর আমরা জামাতকে সাথে করে নিয়ে একবার আমরা সংসদ তৈরি করেছি, সেখানে মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব মন্ত্রী ছিলেন। কাজেই জামাতের সাথে আমাদের যে ধরুন আলাপ আলোচনা যেমন এখন যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে আরও তিক্ত হতে পারে, আবার যে পর্যায়ে আছে সেই পর্যায়ে। কিন্তু মনি ভাই, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বললেন যে 10 বছর মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাতের আন্দোলন দৃশ্যমান নয়, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাত আন্দোলন করেনি, মানে এই বক্তব্য কি পলিটিক্যাল রেটরিক একটা শুধু, নাকি এখানে বাস্তবতা বা রাজনৈতিক একটা স্ট্যান্ডও আছে আপনাদের? মাঠ তো আপনারা দেখেছেন, মাঠে দেখেছেন না? যেমন ধরুন 28 তারিখে আন্দোলন হলো, আমরা বিশাল জনসমাবেশ করলাম, চিফ জাস্টিসের বাসা থেকে শুরু করে প্রায় অনেকটা কি বলেন শাপলা চত্বর পর্যন্ত প্রায় আমরা সেই আন্দোলনের লোকজন লোকলরণ্য। দেখেন সাউন্ড গ্রেনেড মেরে আমাদের জনসভা নষ্ট করেছে 15 বছর। পাশেই জামাত একটা মিটিং করেছে, ওখানে কোনো টুসব দুটি হয় না। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়তো গভর্নমেন্টের সাথে ছিল, যে কারণে তারা তো আন্দোলন করেনি। অথবা এটা হইতে পারে যে তারা হয়তো আন্দোলনের আর সেই শক্তি জোগাড় করতে পারে না, অথবা হতে পারে যে তাদের নিজেদের সেভ করার জন্য কর্মী বাহিনীকে আন্দোলনের মনি ভাই আবার আপনার কাছে যাব। আমাদের একটা বিরতির সময় এসে গেছে। আতিক ভাই, আপনার কাছে বিরতির থেকে এসে তারপরে আপনার কাছে এই প্রশ্নের উত্তর আবার নেব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। যে আমরা আলোচনা করছি মনোনয়নের আপনার সঙ্গে এই নামে, আমরা আলোচনা করছি চলতি রাজনৈতিক ইস্যুতে। একটা প্রশ্ন যেটি আমরা নুরুল ইসলাম মনি ভাইয়ের কাছে আলোচনা করছিলাম, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা মন্তব্য নিয়ে, যে বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে জামাতের দৃশ্যমান আন্দোলন দেখা যায়নি, এবং সেখানে কিন্তু মনি ভাই বললো যে এটা একই সঙ্গে পলিটিক্যাল রেটরিক, এর সঙ্গে আবার কিছু বাস্তবতাও আছে। উনি ওই 2023 সালের 28 অক্টোবরের একটা ঘটনা বললো যে বিএনপির সমাবেশে হামলা করছে কিন্তু জামাতের সমাবেশে হামলা করছে না। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই কথাগুলো ওনারা বলে উদ্দেশ্যমূলক বলেন। যেটা আমরা দেখলাম 24-এর 5 আগস্টের পরবর্তী সময়ে, আগে যেরকম আওয়ামী লীগ সর্বদা লেগে থাকতো জামাতের পিছনে, এখন দেখলাম যে যখন ওনারা কথা বলেন, ওনারা নিজস্ব কোনো দলীয় এজেন্ডা নাই, কোনো বক্তব্য নাই। ওনারা বক্তব্য একটাই এখন জামাতকে নিয়ে আসেন। জামাত ইসলামী আন্দোলনে এটা মানুষ মূল্যায়ন করে। মির্জা ফখরুল আলমগীর সাহেবের বক্তব্যের সাথে জনগণ কিন্তু একমত নয়, বরং আমরা দেখলাম বিগত সময়ে আন্দোলনের ড্রাইভিং সিটে বিএনপি ছিল। হরতাল ডেকে, অবরোধ ডেকে নেতারা কেউ রাজপথে না নামার কারণে আওয়ামী লীগকে অনেক সুযোগ আওয়ামী লীগ পেয়ে গেছে। এবং আমরা তো মনে করি বিএনপির আন্দোলনের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেয়েছিল। দেখুন, 28 অক্টোবরে যে সেদিন বিএনপি অনুমতি, আমরা অনুমতি পাইনি। বিএনপি অনুমতি পাওয়ার পরও এত লক্ষ লোক রাস্তায় নেমেছেন। যেদিন শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল, একটা ককটেল হলো, ওনারা সবাই পালিয়ে চলে গেছেন। অথচ জামাত ইসলামী আমরা অনুমতি পাইনি, আমরা সরকারকে বাধ্য করেছি। আমাদের লাখ লাখ ম্যান পাওয়ার আসার কারণে সরকার এক পর্যায়ে তারা বাধ্য হয়েছেন জামাতকে প্রোগ্রাম করতে দিতে। দেখুন, আমরা কখনো আপোষ করিনি। আমরা দেখলাম বিগত সময়ে বিএনপির নেতাদের আপোষকামী রাজনীতির কারণে আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগকে এই পর্যায়ে আসার পেছনে বিএনপির একটা বিতসন্তস্ত মনোভাবের কারণে আপনি রাজপথে নেতৃত্ব দিবেন, আপনাকে আপনাদের দাবি অনুসারে আমরা অবশ্যই ছিলাম। মানুষ জানে, মানুষ মূল্যায়ন করে। আমরা ছিলাম বলেই তো আওয়ামী লীগ আমাদেরকে ভয় পেয়েছে বেশি। আমরা ছিলাম বলেই তো আমরা নিষিদ্ধ হয়েছি, ওনারা তো নিষিদ্ধ হন নাই। শোনেন, বাংলাদেশে আওয়ামী লীগের জন্য 1 নম্বর ভয় ছিল জামাত ইসলামী। কারণ আওয়ামী লীগ মনে করতো যে আওয়ামী লীগের কিছু করতে হবে, জামাত পারবে। কিন্তু বিএনপির আন্দোলনের যে শক্তি নাই, এটা আওয়ামী লীগ জানতো বলেই কিন্তু কখনো বিএনপিকে অত বেশি হিসাব সেখানে আওয়ামী লীগ নিত না। এখন এটি নতুন করে উদ্দেশ্য হলো, মানে এখন জামাতের জনপ্রিয়তা বেড়েছে, মানুষ এখন জামাতকে গ্রহণ করে নিয়েছে বলে এমন করে এগুলো দাঁড়ানোর চেষ্টা ওনারা করছেন। জি মনি ভাই, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে জামাতের জনপ্রিয়তা বেড়েছে, এই কারণে আপনারা এখন মানে জামাতকে নিয়ে এমন মন্তব্য করছেন। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না। বলতে চাই না এই কারণে যে ধরেন জামাতের সাথে আমরা, উনি ধরেন কথা বললেন, উনি বলবো যে ওনার
কথাটা না বললেই ভালো হইতো, এবং না বলাটাই ওনার সমীচীন, এটা ভদ্রতার মধ্যে পড়তো। এই জন্য, কারণ আমরা এখানে ঝগড়া করতে বসি না। আমি জামাতের বিরুদ্ধে 100 কথা বলতে পারি, তা আমি বলবো কি না সেটা হলো আমার সিদ্ধান্ত। আমি মনে করি যে ওকে ফাইন, জামাত পায়পাড়া দিয়ে ঝগড়া করেছে এই 5 তারিখের পরে। জামাত একটা ফাঁক তৈরি করে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে। আমি বলতে পারি জামাতের আওয়ামী লীগের সাথে মিলে ছাত্ররা রাজনীতি করেছে, তারা আওয়ামী লীগের সাথে মিলে আওয়ামী লীগের কোটরে দৃশ্যমান না থেকে। আর জামাত যেহেতু উনি বলছে লক্ষ লক্ষ জনতা, ওনাদের কী জনতা আসছে সেটা আপনারা দেখেন, ওখানে তারা কিছু পটকা ফোটে না, কারণ তারা আওয়ামী লীগের সাথে আন্ডারস্ট্যান্ডিং করছে। আবার জামাত এখন আওয়ামী লীগকে মাঠে আনাবার চেষ্টা করতেছে, এই জন্য একটা ঝগড়ার পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে। আমি এইসব কথা বলতে পারি, কিন্তু আমি বলতে চাই না। এগুলো বলতে চাই না এই কারণে, আমরা একটা কনজেনিয়াল পরিবেশ তৈরি করতে চাই, আমাদের উদ্দেশ্য এটা। আমাদের যত কথাই বলি না কেন, ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেটা হাসিনা, তাকে আমরা সরিয়েছি এবং তার সাথে জাতীয় পার্টি চলে গেছে। বাকি আমরা এই জামাত বলুন বা যে কোনো দল বলুন, সব দল এবং বিএনপি তো আছেই, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কিন্তু হাসিনাকে নিগেট করেছি, হাসিনাকে সরাতে চেষ্টা করেছি। হাসিনা সরে গেছে। হাসিনা সরে যাওয়ার পর আমাদের এমন কি হলো যে আমরা নিজেরা ঝগড়া করব? এই ঝগড়া করাটার অর্থটা কী? এই ঝগড়া করাটাকে আমরা কি ভেবে দেখেছি আমাদের দেশটা কত বড়? আমরা কি সাস্টেন করার মতন এবিলিটি রাখি কি না? আমাদের জিও পলিটিক্যাল অবস্থানটা কী? এবং আমরা যে কথা বলি সেই কথা ফাইনালি আমরা এখন অনেক বড় কথা বলি, কিন্তু ফাইনালি কি আমরা দেশটাকে বাঁচিয়ে রাখতে পারি কি না? এইসব যদি বিবেচনা করি তাহলে আমাদের নমনীয় হওয়া দরকার এবং আমাদের আলোচনায় বসা দরকার। আলোচনায় বসে আমরা কি করতে পারি? ছোট্ট একটা দেশ, এই দেশটা তো হাসিনা। কিন্তু মনি ভাই বিভিন্ন সময় তো দেখা যাচ্ছে যে বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছে জামাত এনসিপি, সেই আলোচনায় বিএনপি অংশ নেয়নি। যেমন ধরেন যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওই সময়। আরে ভাই আমি 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 আপনাকে বলছি, আরে ভাই আমি বলতেছি জামাত আহ্বান করলে বিএনপি যাবে কেন? হয় যাবে কেন? জামাত তো সেই আলোচনা তো জামাত তো সেই কাজটা করে নাই। জামাত প্রথম বলছে আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন চাই, জামাত বলে নাই। আমি তো কথা বলতে চাই না আপনাদের কাছে। জামাত বলে না মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি চাই, তারপরে বা আন্দোলন করে নেই তা নিয়ে। তারপর জামাত বলে না যে আমরা সংস্কার চাই, আন্দোলন করে নেই। তারপর বলে নেই যে আমরা হাসিনের বিচার চাই, সংবিধান ভাঙি চুরি নতুন করে লিখবো, বলে নেই তারা বলছে। তারপর বলছে হাসিনের বিচার চাই, তারপর বলছে হাসিনের লেসপেন্সারদের বিচার চাই, তারপর বলছে আমরা পিয়ার্স চাই। উনি একটু আগে বলছে, আগের প্রথম বলছে আমরা 300 আসনে নমিনেশন দিচ্ছি, অনেক আগে উনি নমিনেশন দিচ্ছে, আবার পিয়ার্স চাই কেন? জি 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 কেন পিয়ার্স চাই? কাজে এগুলো আমরা বলতে পারি। তারপর আবার বলেছে জুলাই আন্দোলনের সনদ চাই, আবার এনসিপির সাথে গন্ডগোল করছে। আচ্ছা আবার বলে এটা নভেম্বর মধ্যে নির্বাচন হইতে হবে। তা এইটা কি কাজটা কি? এই যে 9 দফা 10 দফা দাবি তারা জামাত বললো, একের পর এক নিয়ে আসতো কেন? জি আমরা মনি ভাই আপনি থাকুন, আমরা আরেকটা বিরতি থেকে ঘুরে আবার আপনার কাছে আসছি। মনি ভাই আমরা একটু বিরতিতে যাচ্ছি, দর্শক যাচ্ছি একটু বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। বিরতির পর স্বাগত। শেষবারের মতো দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমরা একদম শেষ প্রান্তে আছি। আতিক ভাই, সবশেষ যে মানে মিনিটে আমরা আছি বলতে গেলে, 2টা প্রশ্ন আসছে মনির ভাইয়ের কাছ থেকে, যে সে তিক্ততা বাড়াতে চায় না যাতে আওয়ামী লীগ ফেরত আসে। এই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন? উনি এও বলেছেন যে জামাত পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এবং আরও কিছু মন্তব্য উনি করেছেন, যে এই ব্যাপারে আপনি সংক্ষেপে যদি আপনার। দেখুন, এর সাথে আমরাও একমত, কিন্তু 5ই আগস্টের পরে সবার আগে কথা বলেছে কে? ওনাদের নেতারা যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, যে অবস্থানে জামাত এবং বিএনপি বিগত সময় ছিল, পুরো অবস্থানটাকে ওনারা পরিবর্তন করে দিয়ে নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছেন। এবং আমরা তো দেখি যে আওয়ামী লীগ যেই সুরে কথা বলতো জামাতের ব্যাপারে, 5ই আগস্টের পরবর্তী সময়ে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভেবে জামাত ইসলামীও মানে আওয়ামী লীগ বিএনপিও কিন্তু একই সুরে তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে। দেখুন, তারা বহু ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। এটা মূল হচ্ছে যাতে করে জামাত ইসলামী যে গ্রহণযোগ্যতা এখন পেয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে এদেশের সাধারণ মানুষ, এদেশের নারীরা। কিন্তু মনি ভাই তো বলছে যে আমরা নিজেরা যদি গ্যাঞ্জাম করি, মানে বিএনপি এবং আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ ফিরতে পারে, মানে সে তো আমরা মনে করি আমরা একটা সহনশীল পরিবেশ চাই। এবং যেটা উনি বলেছেন বিএনপি মূলত চাচ্ছে। দেখুন, আজকে সারা দেশে যে অবস্থা চলছে, আমরা নির্বাচনী ক্যাম্পেইন করে তার সঙ্গে বাধা দিচ্ছে, তার হুমকি দিচ্ছে, মানে যাতে করে আমরা স্বাভাবিক কাজগুলো করতে না পারি, ওনারা সেই জায়গায় বাধা দিচ্ছেন। আরটি হচ্ছে, ওনারা বলেছেন আমরা পুনর্বাসন কেন করবো? দেখুন, বিএনপির মহাসচিব যে বক্তব্যটা দিয়েছেন, ওনারা আওয়ামী লীগের কী করে দেবেন, ওনারা সব মামলা তুলে নেবেন
এবং তার মানে হচ্ছে সারা দেশে এখন আমরা দেখি পাড়া মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে একটা সুন্দর ওনাদের সম্পত্তি তৈরি হয়েছে আওয়ামী লীগের সাথে। এবং কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ থেকে সুবিধা পেয়ে বিএনপির নেতারা আপোষ করেছেন। আমরা প্রতিবাদ করি, ওনারা বলে না, কেন এখানে প্রতিবাদ করতে হবে। আমরা মনে করি ভোটের সাথে এখন বিএনপি আওয়ামী লীগ কাছে টানছেন, কারণ বিএনপি মনে করেছেন জামাতে যে উত্থান এখন তৈরি হচ্ছে, যদি উত্থান ঠেকাতে হয় তাহলে ভোটের মাঠে বিএনপিকে আওয়ামী লীগের লাগবে। মনি ভাই যে কথাটা বলছে ঐক্য তো প্রয়োজন, এই বিষয়ে তো আমরা একটু মনি ভাইয়ের কাছে যাই। মনি ভাই, মানে শেষ মানে প্রান্তে আমরা আছি, তিনি একটা অভিযোগ করলেন। আমি ওনার শেষ প্রান্তে শোনেন, প্রথমত হলো এইভাবে ইন্টারভিউ হয় না, মানে টক শো হয় না। আর এটা হলো আপনাকে বলে রাখলাম। আমার কথা শুনতে পান কিনা আমি জানি না। আপনার কথা শোনা যাচ্ছে ভাই, বলতে থাকুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি 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 আপনার কথা শুনতে পাচ্ছি ভাই, বলতে থাকুন। কোশ্চেন হলো এই প্রথম আচ্ছা, আমি অনেকগুলো কথা বলতে পারি, আমি বলবো না। বিএনপির মহাসচিবকে মিসকোট করা হয়েছে, এটা উনি আবার ক্লারিফাই করেছেন স্টেটমেন্ট দিয়ে। আর জামাতের আমি প্রথম বলেছে আমি আওয়ামী লীগের মাফ করে দিলাম, তো উনি আওয়ামী লীগের মাফ করলেন প্রথম বক্তৃতা, এই দিয়ে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হলো। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না। আমি করতে চাই এইটা যে একটা কনজেনিয়ার পরিবেশ তৈরি হোক, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না হোক, এবং আমরা এইটা করি যে আমরা আওয়ামী লীগকে সুযোগ করে না দেই, এবং আওয়ামী লীগের সাথে যেসব পিছনে ভূত আছে সেই ভূতেরা আবার ফিরে না আসুক, সেই কাজটা করি। আর আমি প্রত্যাশা করি যে ওনারা অনেক কথা বলেন, আমি যদি বলি যে রোজা আর পূজা এক, আপনারা এই কথা বলেছেন, কীভাবে গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়ছে, এটা আপনারা ভোটে গেলেই টের পাবেন গ্রহণযোগ্যতা কত হয়েছে। হ্যালো, জি 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 মনি ভাই, আপনি ঐক্যের যে কথা বলেছেন সেটি আসলে জামাতের নেতাদের মুখেও শোনা যায়, এবং আশা করি যে গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকেও মানে এই ধরনের ঐক্যের ব্যাপারগুলো আসে। আপনাকে অনেক ধন্যবাদ নুরুল ইসলাম মনি ভাই আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।